এই সরকারের কতটুকু সদিচ্ছা আমরা শুক্রবার পর্যন্ত সংসদ করেছি, আমরা রাত 10টা পর্যন্ত সংসদ করেছি, সকাল 10টা থেকে। ইতিহাসের সবচেয়ে টানা সংসদগুলো কিন্তু চলেছে। আমরা সকাল থেকে আসলে ফলো করছিলাম প্রধানমন্ত্রীর নির্বাচনে জেতার পর নিজ এলাকায় প্রথম সফর বগুড়ায় তিনি গেলেন এবং সেখানে গিয়ে তিনি জনসভা সহ সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন। কথা বলার এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আজকে আমরা চারিদিকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এবং তিনি বলছিলেন যে কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ এবং সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জুলাই সনদ এবং সংস্কার দুটো বিষয় তো স্পষ্ট, তাহলে বিভ্রান্ত কিভাবে করা যায়, কে করবে? এবং জনগণই তো 5 আগস্টের পর অনেক বেশি সচেতন, তাদেরকে কি বিভ্রান্ত করা এতটা সোজা? জি, ধন্যবাদ 71 টিভিকে। সহ-আলোচক এলআই ভাই অনেক সিনিয়র সাংবাদিক, এবং আমার আরেক সহ-আলোচক তরুণ নেতৃত্ব, জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর মুজাহিদ সহ সবাইকে শুভেচ্ছা। রবীন্দ্রনাথের একটা লাইন ছিল গানের, এটা হচ্ছে আজি শুভ দিনে পিতার ভ্রমণে চলো যাই। তো পিতার ভবনে পিত্রালয়ে প্রধানমন্ত্রী, না জানি সেথা কত আনন্দ মিলিবে। তো এখানে উনি যে আমার মনে হয় উনি মনের কথাটাই বলেছেন, ব্যক্ত করেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে তথ্য বিভ্রাট, গুজব, সর্বাধিক গুজবের কিন্তু বিএনপি এই সরকারে আসবার পর তথ্য সেটাই বলে, সামাজিক গণমাধ্যমে সর্বাধিক আক্রমণের শিকার হয়েছে, গুজবের শিকার হয়েছে প্রতিদিন 7টা। তো এইটাতে বিএনপি তেমন যে একদম ধসে পড়বে এমনটা নয়, এগুলা সামাল দিয়েই বিএনপি এসেছে। দীর্ঘদিনের পথযাত্রা এবং 17 বছর আন্দোলন সংগ্রাম। তো কাজেই আপনি যেটা বলেছেন যে ষড়যন্ত্রের কথা যেটা বলছেন, যে সংস্কার এবং জুলাই সনদ এগুলা নিয়ে অনেক ধরনের অপব্যাখ্যা আমরা দেখছি। হ্যাঁ, আমি অপব্যাখ্যাও যদি না বলি, আমি যদি বলি ব্যাখ্যা দেখছি, এবং সেখানে অনেক ন্যারেটিভ তৈরির দেখছি। এইসব ন্যারেটিভ আসলে থাকে না, দিন শেষে যে জিনিসটা থাকে সেটাই মৌলিক জিনিসটাই কিন্তু থেকে যায়, আর তৈরি করা জিনিসটা কিন্তু ভঙ্গুর হয়, ক্ষণস্থায়ী হয়। আমরা অনেকে যেমন বলছেন আজকে দেখুন একটা আদেশ হয়েছিল গণভোটের, তাই নয় কি? গণভোট হলো, গণভোটের 4টা দফা ছিল, একটা দফা ছিল, লাস্ট দফা, সেটাও একটা জিনিস ছিল। তো গণভোটে বিএনপি কি বললেন? হ্যাঁ ভোট দিলেন। বিএনপি হ্যাঁ ভোট দেওয়ার পর একটা নৈতিক সমর্থন জনগণের যেটা দরকার সেটা বিএনপি পেল, কারণ এটার ভিত্তিতে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। এখন যদি জুলাই সনদে যদি আসি, এরপর কিন্তু আর এই গণভোটের কিন্তু আর দরকার নেই, কারণ ওই আইনটা, ওইটাকে যখন আইনে পরিণত করলো না, তখন এই যে গণভোট মানলো না, এই যে একটা বয়ান, বিষয়টা হচ্ছে গণভোট কি প্রত্যেক দিন হবে নাকি? গণভোট তো হয়েছিল সেই স্বাধীনতার পর, গণভোট হয়েছিল 75-এর পর, তাই নয়? গণভোট হলো 24-এর পর। তো আবারও কি এখনই একটা গণভোটের প্রয়োজন, যে গণভোটকে আরেকটা আইন আনতে হবে? তবে যে কারণে এই আদেশটা হয়েছিল, এই কারণটা তো শেষ হয়ে গেছে। সো এই কারণটা শেষ হয়ে যাওয়ার পর তো আর ওই অধ্যাদেশের তো আর কোনো কার্যকারিতা নেই। এখানে যদি বলি, যেটা বিরোধী দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কয়েকটা পয়েন্ট বলছে। প্রথমত হচ্ছে, প্রথম দিনই তারা আশাহত করেছে, বিএনপি, যে তারা আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেয়নি। দ্বিতীয় যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে কটা অধ্যাদেশ আছে তার ভিতরে 16টা বাদ গেল, বা 16টা নিয়ে আলাপটা হলো না, পরবর্তীতে হয়তো হবে। সেই 16টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ 16টা তার মধ্যে পড়ে গেল। এর মধ্যে গুম এবং বিচার বিভাগ এবং মানবাধিকার কমিশন নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, এবং সেই কথাগুলো কি সেটাও আমরা স্পষ্ট। তাহলে বিভ্রান্তিটা আসলে কিভাবে তৈরি হচ্ছে? বিভ্রান্তি কিভাবে, এটা তো আমি জানি না, কারণ দেখুন এই সরকারের কতটুকু সদিচ্ছা, আমরা শুক্রবার পর্যন্ত সংসদ করেছি, আমরা রাত 10টা পর্যন্ত সংসদ করেছি, সকাল 10টা থেকে। ইতিহাসের সবচেয়ে টানা সংসদগুলো কিন্তু চলেছে।
আমরা সবার সাথে আলোচনা করে এবং কার্যপ্রণালী যেটা কার্যনির্বাহী কমিটি সংসদের সেখানে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারপর আবার কি দেখুন, যেটা আপনার জুলাই সনদে যেটা লেখা আছে আমরা ওই অনুযায়ী পালন করব সেটা বলেছি, এবং সে কারণেই এই প্রত্যেকটা ধারাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্টটা দেয়া ছিল, এবং যে কারণেই আমরা যেটা দিয়েছি যেটা বলেছি ওটাই করব বলছি আমরা। এবং এই যে যেটা গুম কমিশন, আরে ভাই বিএনপির চেয়ে অন্য কারো বেশি গুমের শিকার হয়নি। প্রথম গুমের শিকার তো হয়েছে আমাদের বিএনপির নেতা ওই সময়ের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাবেক এমপি। তো আপনি কোন গুমের কথা বলবেন? 17 বছরের গুমের কথা আপনি যদি হিসাবে আসেন, অনেকটা। কিন্তু কাজে এই জায়গায় এসে এই খামাখা বিতর্কগুলো না করে আমরা গুমকে, যে গুম কমিশনের যে অধ্যাদেশটা হয়েছে, এখানে আপনি যদি মানবাধিকারে যান আপনি দেখবেন যে আইনগুলো হয়েছে 1 বছর পর ঘোরাফেরার পর আপনি যদি কমিশন বলে যে ঠিক আছে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আবার ওই চক্করে পড়তে হবে। বিএনপি বারবার বলছে এই জিনিসগুলোকে আমরা উভয় পক্ষ মিলে, এটা বিএনপি শুধু বলছে না, এটা সরকার বলছে। সরকারের মাননীয় আইনমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এখানে আবার আরেকটা ফুটনোট, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন কথা বলেন আইন নিয়ে? আরে ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী তো সংস্কার পরিষদের সাথে আপনাদের সাথে 8 মাস থেকে এই অধ্যাদেশগুলোতে উনি তো নোট অফ ডিসেন্টের দিয়েছেন। মানে বিভ্রান্তির জায়গা তো নাই, যেটা আপনি আপনার জায়গা থেকে বলছিলেন। বিভ্রান্তির তো আমি এবং আমরা কিন্তু পার্লামেন্টে এবং স্পিকারও এর উপর রুলিং দিয়েছে, আমরা কিন্তু বলেছি যে আমরা প্রত্যেকটা আইন আমরা করব এবং শক্তভাবে করব, যাতে করে এই আইনগুলো আবারও চ্যালেঞ্জের মুখে না পড়ে। আচ্ছা, আমি একটু সেই কারণেই কিন্তু আমরা বলছি যে আমরা এই, আর এটা নতুন বলা না তো, এই বলাগুলো জনগণও জানে, যে কারণে জনগণ কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। আচ্ছা, আমি আপনার পয়েন্টটা নিয়ে আপনি যখন বলছিলেন, হ্যাঁ, আপনি যখন বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এত কিছুর পর, এত ওপেননেসের পর, এই যে আজকে বিরোধী দল বললেন কি সংসদে যে 50 ঘন্টা 52 ঘন্টা মাননীয় রাষ্ট্রপতির উপর, মহামান্য রাষ্ট্রপতির উপর আমাদের ভাষণের উপর আলোচনা সভা। আমি সামনে আরো এগোবো। আপনি আপনার পয়েন্টগুলো বলছিলেন এবং যখন বলছিলেন তখন আতিকুর রহমান মুজাহিদ পাশ থেকে বলছিলেন যে আমরা আমাদের মতো করে করব। মানে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটা ধারা উল্লেখ করে, প্রেক্ষাপট বর্ণনা করে তারপরে কথাগুলো বলছেন। উনি কি ওনার জায়গা থেকে কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছেন? ভুল ব্যাখ্যা না। আচ্ছা, উনি মানুষকে ওই জাদুকররা বিভিন্ন ধরনের জাদু দেখে মানুষকে যেমন ভুলায় রাখে, ছেলে ভালো না। এটা ভেরি ইন্টারেস্টিং। আমাদের মেইন ইস্যু তো কনস্টিটিউশনাল পাওয়ার। আমরা আসলে রুটে যাই না আর কি। যে বাংলাদেশের এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে, এটা আপনাকে অটোমেটিক্যালি দ্য 1% কাছে লায়াবল করে দেবে, এবং এইটা করার জন্য যা করা দরকার সেটা রেডি করা আছে। ইউ উইল বি দ্য অটোমেটিক্যালি ফেসিস্ট ওয়ান। আপনি যতই নিজেকে একটা চমৎকার ব্যক্তিত্ব সাজান, নো প্রবলেম, কারণ আপনাকে কোয়েশ্চেন করার মতো কিছু নাই। আপনাকে কেউ কোনো ধরনের জবাবদিহিতার আন্ডারে প্রধানমন্ত্রীকে আনতে পারবে না। ওখানে বলার চেষ্টা করেন সবগুলাতে আপনার সব অধিকার আছে, তবে কনস্টিটিউশনে যেভাবে আপনার দেওয়ার সুযোগ আছে সেভাবে। কনস্টিটিউশন ওই লিঙ্ক বলবে এইটার কারণে আপনি এটা করতে পারবেন না, এইটার কারণে আপনি এটা করতে পারবেন না। আবার বলতেছে কনস্টিটিউশন সুপ্রিম, কনস্টিটিউশন আবার বলতেছে অমুক, অমুক বলতেছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কিছু হবে না। ইট গোজ ব্যাক টু দ্য প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন? তো সব যখন এক ব্যক্তির কাছে চলে যায়, তখন আপনি বলছেন তাহলে মানবাধিকার কমিশন সব গোজ টু দ্য প্রধানমন্ত্রী। কারণটা কি? এইটাকে কেন আপনার কোয়েশ্চেনটা মানবাধিকার? উনি বলতেছেন আমাদের প্রাইম মিনিস্টার 27 আগস্ট, মোস্ট প্রবাবলি 2023, আমার তারিখ ভুল হতে পারে, ওনার যদি ফেসবুক পোস্টটাও দেখেন, উনি বলেছেন অ্যাকর্ডিং টু দ্য ইউএন ল, যেটাভাবে অধ্যাদেশটা চালু হয়েছে, আমি ভাই স্ক্রিনশট দেবেন, বিশ্বাস করবেন না তো, বিএনপির পেজ থেকে আসছে, ওনার পেজ থেকে আসছে, সে অনুযায়ী মানবাধিকার কমিশনের কাজ করা হবে। এবং হোয়াট এভার দ্য আপনার বলেন যে অর্ডিন্যান্স ও ডিক্রি বলেন, সেম অ্যাজ ইট ইজ। তাহলে সমস্যাটা কোথায় ভাই? এমন কি জিনিস আছে যে মানবাধিকার কমিশনের একজন চেয়ারম্যান স্বচ্ছভাবে নিয়োগ হলে আপনার সমস্যা হবে? ইস্যুটা হচ্ছে এই কমিশনকে একটু পাওয়ারফুল করা হচ্ছে। রাষ্ট্র, খেয়াল করেন, গভর্নমেন্টের সাথে জনগণের একটা প্যাক্ট হয়, এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট। আপনি আমার 2 ধরনের সিকিউরিটি দিবেন। একটা হচ্ছে স্টেটের বাহ্যিক সিকিউরিটি বলে, স্টেটকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, আর হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি দিবে। ইন্টারনাল সিকিউরিটি দেওয়ার জন্য কনস্টিটিউশন কিছু প্রতিষ্ঠানকে কি দেয়, যেমন আপনার হলো গার্ডিয়ানশিপ বানায়, একটা হচ্ছে আপনার বিচারালয়।
যেখানে যেন আপনি যেন দেখেন, সেই জায়গা আপনি থেকে যখন বলছিলেন এটা শুনতে আমার সত্যি ভালো লাগছে, এবং যারা দর্শক তারাও এই জিনিসটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন। কিন্তু মুশকিল হচ্ছে সরকারের বয়স তো 2 মাসও হয়নি, এতদূর ভাবার কি আপনি সময় এসে গেছে? এইসব অ্যাভয়েড করা কি আছে? আপনি সারাদিন না তো আমার খাটায়া, ভেরি ইন্টারেস্টিং, ভাই বললো 50 ঘন্টা ধন্যবাদ প্রস্তাব। এটা তো এই কননোটেশনের ব্যাপারে আমার দ্বিমত আছে। কি জন্য হতে পারতো যে লেকচার হয়েছে এর কন্টেন্টের উপর আলোচনা হতে পারতো, নট ধন্যবাদ। হু ইজ দি ধন্যবাদ? থ্যাঙ্কস গিভিং পিএম, ওটা হলো ইউএস এর কালচার। আমি ওই জিনিসই বলতে চাচ্ছি না। ওনারা 45 ঘন্টা, এটা মানুষ জাতির সামনে জানা উচিত। বিএনপির বিশেষ কমিটির প্রস্তাবনা হচ্ছে 45 ঘন্টা আলোচনা করবে, এবং ন্যাচারালি আপনারা দেখেছেন যে বিরোধী দলকে অল্প সময় দেওয়া হয়, 5 মিনিট 6 মিনিট করে একটা অ্যাভারেজ টাইম। কেমন এইটা যখন প্রস্তাবনা দেখছে সবাই কথা বলতে চায় এবং বছরে একটাই স্পেস পায়। আচ্ছা, আমি কি